নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি কর্নেলের গল্পের শেষ পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করা যাক সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে কর্নেল সমগ্র থেকে হীরের নেকলেস। আজ পড়ছি শেষ পর্ব। ঘড়িতে তখন 5টা। এরই মধ্যে শীতের সন্ধে ঘনিয়ে আসছে। ষষ্ঠীচরণ কড়া কফি দিয়ে গেল। কর্নেল কোনার ইজি চেয়ারে বসে চোখ বুজছেন মাঝে মাঝে, এবং নেহাত কফির পেয়ালায় চুমুক দেওয়ার জন্যই চোখ খুলছেন। পোকামাকড় না অরিন্দম রায় এবং বোসবাড়ির পার্টির রহস্য নিয়ে ভাবছেন, টের পাচ্ছি না। আমিও প্রচুর মাথা ঘামাচ্ছি। হাতে আর 2 ঘন্টা সময়। 7টায় বিয়ের পার্টি শুরু হবে। সেখানে কি ঘটতে পারে আঁচ করার চেষ্টা করছি। সেই সময় ফোন বেজে উঠল। কর্নেল হাত বাড়িয়ে ফোন তুলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, কর্নেল সরকার বলছি। কে? ও আচ্ছা, তাই নাকি? তারপর অনেকক্ষণ ধরে ওপক্ষের কথা শুনলেন এবং যথারীতি হুম করে গেলেন। শেষে বললেন, ঠিক আছে, ভাববেন না। তারপর ফোন রেখে গুম হয়ে বসে রইলেন কর্নেল। তখন বললাম, কি ব্যাপার? কর্নেল আনমনে জবাব দিলেন, নতুন কিছু নয়, তবু ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং তো সবই। আমার গলা স্বরে অভিমান টের পেয়েই অনুভূতিশীল বৃদ্ধের আনমনা ভাব কেটে গেল। হেসে বললেন, সরি জয়ন্ত, সকালের সেই জাল অরিন্দম ফোন করেছিলেন। শুনেই লাফিয়ে উঠলাম। বলেন কি? লোকটার অদ্ভুত সাহস তো। খুন খারাপি করেও এতটুকু ভয় নেই? আপনাকে ফোন করতে পারছে? কর্নেল বললেন, ফোন করতে পারছে বই কি। কি বলছে? বিয়ের পার্টিতে যাচ্ছে কি না জিজ্ঞেস করছে। যাচ্ছেন বললেন কি? হ্যাঁ। কোথায় আছে ও? বলল না। আহা, বলল কি বলবেন তো? কর্নেল আবার আনমনে জবাব দিলেন, পার্টিতে গিয়েই সব হবে জয়ন্ত। বুঝলাম গোয়েন্দা প্রবর এখন কিছু ভাঙতে চান না। আমি আর ঘাঁটালাম না। মিনিট 5 দুজনে চুপচাপ রইলাম। তারপর ফের ফোন বাজল। কর্নেল ফোন তুলে বললেন, কর্নেল সরকার বলছি। কে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট, আমি নোট করে নি। কর্নেল ফোন ধরে আমার দিকে ঘুরলেন, বললেন, জয়ন্ত, প্লিজ আমাকে টেবিল থেকে কাগজ কলম দাও। কাগজ আর ডট পেন এগিয়ে দিলাম। উনি ফোনে সাড়া দিলেন, বলো সুব্রত। লালবাজার ডিটেকটিভ ব্রাঞ্চের ইন্সপেক্টর সুব্রত তরফদার ছাড়া কেউ নন। কর্নেল অনেকক্ষণ ধরে কি সব লিখে নিয়ে বললেন, ঠিক আছে, যথা সময়ে দেখা হবে সুব্রত। জয়ন্ত, জয়ন্ত যাচ্ছে। হা 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 হা। আচ্ছা, রাখলাম ডার্লিং। কর্নেল কাগজটা আমাকে নিঃশব্দে দিলেন। পড়ে দেখি বিয়ের পার্টির লিস্টের সেই 5 দম্পতির পরিচয়। দেখেই বোকা বনে গেলাম। আরে, এদের নামগুলো দেখেই তো আমার চেনা উচিত ছিল। 5 জন পুরুষই খ্যাতিমান নিজ নিজ গুণে। তবে এদের সঙ্গে আমার ব্যক্তিগত চেনা জানা নেই। আমাদের কাগজের অন্য রিপোর্টারদের সঙ্গে থাকা সম্ভব, কিন্তু আমার সঙ্গে নেই। কর্নেল লিখেছেন,
শ্রী অনিরুদ্ধ গুপ্ত, চলচ্চিত্র পরিচালক, বাঙালি। শ্রীমতী মালবিকা গুপ্ত, ওই স্ত্রী, হাউসওয়াইফ। শ্রী প্রভাকর তেন্ডুলকর, চিত্রশিল্পী, মারাঠি। শ্রীমতী শবরী তেন্ডুলকর, ওই স্ত্রী, হাউসওয়াইফ। শ্রী অশ্বনী ব্যানার্জি, অ্যাথলেট, বাঙালি। শ্রীমতী সীমা ব্যানার্জি, হাউসওয়াইফ, ফরাসি মেয়ে, আগের নাম লিজা মুয়ার্তে। শ্রী সুরঞ্জন ঘোষ দস্তিদার, রাজনীতিক, বাঙালি। শ্রীমতী রমা ঘোষ দস্তিদার, হাউসওয়াইফ। শ্রী অশোক মজুমদার, রাজনীতিক, বাঙালি। শ্রীমতী শ্যামলী মজুমদার, হাউসওয়াইফ। এর তলায় টুকরো লেখা, অশনি মাস 2 আগে ইউরোপে যান, লিজার সঙ্গে বিয়ে। প্রত্যেকের বিরুদ্ধে কলকাতার পুলিশ রেকর্ডে কিছুই নেই, পরিষ্কার। প্রথম 3 জন পুরুষ অতীন্দ্র বোসের বন্ধু, শেষ 2 জন শচীন্দ্রের বন্ধু। প্রভাকর শান্তিনিকেতনে শিক্ষিত শিল্পী, কলকাতায় ছেলেবেলা থেকেই ওর ফ্যামিলি। শবরীর সঙ্গে শান্তিনিকেতনে পরিচয় এবং পরে বিয়ে। আরও কিছু কথা লেখা আছে, কিন্তু অস্পষ্ট, কারণ দ্রুত লেখা হয়েছে। দেখে ওর হাতে কাগজটা ফেরত দিয়ে বললাম, একটা আনন্দের কথা যে এদের কারোর সঙ্গে আমার মুখোমুখি চেনা পরিচয় হয়নি। কর্নেল গম্ভীর হয়ে বসেছিলেন, আনমনে বললেন, আমরা যখন নিউ আলিপুরে বসু নিবাসে পৌঁছলাম তখন কাটায় কাটায় সন্ধ্যা 7টা। সন্ধ্যা বলা ঠিক নয়, শীতকাল, তাই কুয়াশা এবং শীতে পথ ঘাট ওখানে প্রায় খাঁ খাঁ করছিল। মনে হলো রাত হয়েছে। গেটে সত্যহরিবাবুকে দেখলাম। অনেক সাদা পোশাকের পুলিশও দেখতে পেলাম। কর্নেল সান্ধ্য বিলেতি পোশাকে এসেছেন, মুখে পাইপ, হাতে একটা সুদৃশ্য প্যাকেট। বন্ধুর নাতির বিয়েতে উপহার। আসার পথে নিউ মার্কেটে কিনেছেন, কিন্তু কি কিনেছেন দেখিনি, কারণ গাড়িতে আমাকে বসিয়ে রেখে গিয়েছিলেন। স্যার জগদীন্দ্রের বন্ধু আমেরিকা থেকে খুবই দামি উপহার আনবেন, এটাই সঙ্গত এবং স্বাভাবিক ছিল। গাড়িতে কথাটা তুললে কর্নেল কানে নেননি। আমি ও কর্নেল গেটে এগিয়ে গেলাম। সত্যহরিবাবু প্রায় চেঁচিয়ে উঠেছিলেন আর কি। চোখ টিপতেই কেমন হেসে চেপে গেলেন। কর্নেল অকুত ভয়ে নিজের পরিচয় দিয়ে বললেন, অরিন্দম রায়, এ আমার ছেলে রনি। আমার স্ত্রী আসতে পারেননি। শচীন্দ্র কোথায়? তার অসুখ বিসুখ হয়নি তো? সত্যহরিবাবুর হাতে লিস্টের দিকে আর চোখে তাকিয়েছিলেন। এবার মুখের দিকে তাকিয়ে বললেন, কিন্তু। কর্নেল ধমক দিয়ে বললেন, আমি শচীন্দ্রের বাবার বন্ধু অরিন্দম রায়। নিউ ইয়র্ক থেকে গত রাতে এসেছি। শচীন্দ্র কোথায়? সত্যহরিবাবুর এতক্ষণে যেন স্মরণ হলো। হাত জোর করে বললেন, সরি স্যার, ভেরি সরি। হ্যাঁ, আপনার কথা শুনেছি বটে। আসুন আসুন, মিস্টার বোস ওখানে রয়েছেন। হ্যাঁ স্যার, আপনার কথা বলেছিলেন স্যার। আসুন আসুন। কর্নেল গট গট করে এগিয়ে গেলেন। সত্যহরি আমার দিকে চোখ নাচিয়ে বিস্ময়সূচক কিছু বলতে চাইলেন, কিন্তু আমি পাশ কাটিয়ে ভেতরে ঢুকলাম। সত্যহরি হতবম্ব হয়ে তাকিয়ে রইলেন। লনের শেষে গাড়ি বারান্দার সিঁড়িতে কার্পেট বিছানো হয়েছে। সেখানে শচীন্দ্র দাঁড়িয়ে অতিথিদের অভ্যর্থনা করছেন। কর্নেল আমাকে ফিস ফিস করে বললেন,
তুমি একটু পরে সুযোগ মতো ঢুকবে, এখানে পায়চারি করো, ফুল টুল দেখো। উনি চলে গেলেন। দূর থেকে দেখলাম দৃশ্যটা। শচীন্দ্র হেঁট হয়ে কর্নেলের পায়ের ধুলো নিলেন। কর্নেল ওকে বুকে জড়িয়ে ধরলেন, তারপর টানতে টানতে ভেতরে নিয়ে গেলেন। অমনি আমি সপ্রতিভ হেঁটে সোজা কার্পেট বিছানো সিঁড়ি বেয়ে বিশাল ড্রয়িং রুমে ঢুকলাম। ওই ঘর থেকে সিঁড়ি উঠে গেছে দোতলায়। ঘরে জনা দুই বেয়ারা গোছের লোক রয়েছে। তারা আমাকে সেলাম দিল। মৃদু হাসিতে তাদের খুশি করে ছবি ও ভাস্কর্য দেখতে ব্যস্ত হলুম। এ সময় কয়েকজন পুরুষ ও মহিলা এলেন। বেয়ারারা সিঁড়ির দিকে তাদেরকে যাবার অনুরোধ করল। তারা উঠে গেলেন। একজন বেয়ারাকে বললাম, সবাই এসে গেলেন তাহলে? লোকটা বিনীতভাবে মাথা দুলিয়ে বলল, নেহি সাব, আ জায়গা আভি। তারপর ঢুকলেন এক বৃদ্ধ দম্পতি। চেহারা দেখে মনে হলো এরাই তাহলে তেন্ডুলকর দম্পতি। তারপর ঢুকলেন লালবাজারে সেই সুব্রতবাবু, সঙ্গে দুজন সাদা পোশাকের অফিসার। সুব্রতবাবু শটান এসে হাত ধরলেন, বললেন, এসে গেছেন দেখছি, ভালো ভালো। ফিসফিস করে বললাম, স্পিকটি নট দাদা, আমি অরিন্দম রায়ের পুত্র রনি রায়। এই মেরেছে বলে সুব্রতবাবু আমাকে ড্রয়িং রুমের কোণায় নিয়ে গেলেন। দুজনে বসলাম। উনি সঙ্গের অফিসার দুজনকে বললেন, আপনারা ওপরে যান, আমি একটু পরে যাচ্ছি। ওরা চলে গেলেন। সুব্রতবাবু হাসতে হাসতে বললেন, বুড়ো এবার আপনাকে ফাঁসাবার মতলব করেছে। বি ভেরি কেয়ারফুল জয়ন্তবাবু। উদ্বিগ্নভাবে বললাম, হ্যাঁ, শচীন্দ্র আমাকে চেনেন। কাগজের লোক ঢুকেছে দেখলেই তো তাড়া করবেন, অথচ কর্নেল আমাকে ছাড়লেন না। কি করি এখন বলুন তো? সুব্রতবাবু একটু ভেবে বললেন, ওপরের হল ঘরে পার্টি হচ্ছে, জাস্ট খাওয়া দাওয়া আলাপ প্রলাপ ছাড়া আর কিছু হচ্ছে না। দুপাশে দুটো ঘরে আমাদের থাকার কথা, আপনি বরং আমার সঙ্গে থাকুন। বাঁচা গেল বলে সিগারেট দিলাম সুব্রতবাবুকে। উনি সিগারেট টানতে টানতে আপন মনে হাসলেন। বললাম, বুড়ো কথা মতো শচীন্দ্রকে নিশ্চয় বলেছেন যে তার ছেলে রনি এসেছে। শচীন্দ্র এখন... থামতে হলো। মুখ ফিরিয়ে কাছে বেয়ারাটাকে বললাম, বাথরুম। সে দেখিয়ে দিল। তখনই বাথরুমে গিয়ে ঢুকে পড়লাম। সিঁড়িতে শচীন্দ্র নামছিলেন। বাথরুমের দরজা ফাঁক করে দেখি উনি সুব্রতবাবুর সঙ্গে কথা বলছেন। কথা শেষ হলে শচীন্দ্র ব্যস্তভাবে বেরোলেন। সুব্রতবাবু আমাকে ইশারা করলেন। তারপর দুজনে সিঁড়ি বেয়ে ওপরে গেলুম। চওড়া করিডোরের এক পাশে হলঘর। বাইরে থেকে দেখলাম লম্বা টেবিলের দুপাশে চেয়ার সাজানো রয়েছে। ফুলে ফুলে ছয়লাপ। মদ্যপানের আয়োজন রয়েছে। এক ধারে দাঁড়িয়ে রয়েছে অতীন্দ্র আর নববধূ জিনা। জিনার সৌন্দর্য দেখে তাক লেগে গেল। বাঙালি বধূর মতো শাড়ি পরেছে সে। দু কানে মুক্তোর দুল আর গলায় ঝুলছে একটা জড়োয়া নেকলেস। সেটা শাড়ির ওপর বের করে রেখেছে। অনুমান করলাম ওটার দাম না জানি কয়েক লক্ষই বা। জহুরি নই, তবে এ নেকলেস হীরের, তাতে কোনো সন্দেহ নেই। এরা মস্ত বড় লোক। ইমিটেশন পড়বে কোন দুঃখে? ছোট ছোট উজ্জ্বল টুকরো টুকরো হীরের ছড়া দুধারে এবং তলায় একটা প্রকাণ্ড লকেটে যে বিশাল হিরে বসানো, তা চোখ ধাঁধিয়ে দিচ্ছে। সম্ভবত আমার ভ্যাবাকান্ত অবস্থা দেখেই কর্নেল এগিয়ে এলেন। ফিসফিস করে বললেন, সুব্রতর সঙ্গে পাশের ঘরে চলে যাও। বললাম, শচীন্দ্রবাবুকে বলেছেন কি রনির কথা? কর্নেল বললেন, না, তুমি ছটপট এগো। সুব্রতবাবু একটু তফাতে ছিলেন, হাসছিলেন।
কর্নেল হল ঘরে গিয়ে ঢুকলে আমি সুব্রতবাবুর সঙ্গে করিডোর ঘুরে একটা ঘরে ঢুকলাম। সেখানে জনা ৬-৭ পুলিশ অফিসার রয়েছেন, কেউ পুলিশি পোশাকে, কেউ সিভিলিয়ান বেশে। সুব্রতবাবু এবং জনা ৩ অফিসার জানলার পর্দার ফাঁকে চোখ রাখলেন। আমি সুব্রতবাবুর পাশে গিয়ে দাঁড়ালাম। এ ঘরে আলো খুবই কম, একটা মিটে টেবিল বাতি জ্বলছে। পর্দার ফাঁকে চোখ রেখে দেখি শচীন্দ্র এসে গেছেন। গল্পগুজব হচ্ছে। ৫ দম্পতি এসে জুটেছেন, হাতে হাতে গ্লাস। মহিলাদেরও। অবশ্য মহিলারা সম্ভবত রঙিন শরবত পান করছেন। লিজাকে দেখলাম। জিনার চেয়েও ঢ্যাঙা, বলিষ্ঠ গড়ন। জিনার চেয়ে বয়সটা বেশি মনে হলো। লিজা কিন্তু শাড়ি পরেননি, স্বদেশি পোশাকে এসেছে। একটা নীলাভ লম্বা কোট চড়িয়েছে গায়ে। দেখতে দেখতে হঠাৎ যেন ধারণা হলো জিনা লিজার প্রতি সন্তুষ্ট নয়। ওরা পরস্পর কথা বলছে না। অবশ্য আমার চোখের ভুলও হতে পারে। দেখলাম কর্নেল জিনাকে কি বলতেই সে সলজ্জ হাসল। কেউ চেয়ারে বসে নেই, এখানে ওখানে ছড়িয়ে রয়েছে। অতীন্দ্র লিজার দিকে এগিয়ে গেল। জিনার চোখে যেন জ্বালা দেখলাম। তারপর জিনা কর্নেলের কাছে এলো। তারপরই আচমকা আলো নিভে গেল। এ ঘরেরও লোডশেডিং নিশ্চয়ই, কিন্তু পরক্ষণে মেয়েলি গলার অস্পষ্ট আর্তনাদ শুনলাম। এই ঘর থেকে জ্বালা দিয়ে কয়েকটা টর্চের আলো পড়ল হল ঘরে। পুলিশ অফিসাররা কেউ কেউ দৌড়ে গেলেন। টর্চের আলোয় তখনই এক ভীষণ দৃশ্য দেখে আঁতকে উঠেছি। অ্যাথলেট অশ্বনী ব্যানার্জির ফরাসি বউ সীমা ওরফে লিজা মুয়ার্তের এক হাতে একটা অদ্ভুত গড়নের ছোট বন্দুক, সম্ভবত এক ধরনের স্টেন গান। অন্য হাতে সে জিনাকে চেপে ধরেছে পিছন থেকে এবং ইংরেজিতে চেঁচিয়ে উঠেছে, কেউ বাধা দিলেই মরবে। জিনা ভয়ে চোখ বুজে ফেলেছে। হলঘরের সবাই পাথরের মতো নিশ্চল। তারপর লিজা মুয়ার্তে ফের চেঁচালো, টর্চ বন্ধ করো, নইলে খুলে উড়ে যাবে। টর্চগুলো নিভে গেল। বুঝলাম উপায় নেই। এরা গুলি করলে অতীন্দ্রের বউ বেচারা আগে মারা পড়বে, আর ওই ডাকাত মেয়েটা তো নিজের প্রাণের ধার ধারে বলে মনে হয় না। 1 মিনিট সব চুপচাপ। তারপর সিঁড়ির দিকে আবার লিজার চিৎকার শোনা গেল। আবার নীরবতা। আর 1 মিনিট পরে আশ্চর্য, কর্নেলের হাসির শব্দ শুনলাম। তখন টর্চ জ্বলল। কর্নেল হো হো করে হাসছেন। আবার দৌড়ে করিডোর ঘুরে হল ঘরে ঢুকলাম। আলো বলতে কয়েকটা টর্চের। সুব্রতবাবু চেঁচিয়ে উঠলেন, কর্নেল। কর্নেল বললেন, আপনার অফিসারদের বলুন যেন মরিচিকার পেছনে কেউ না দৌড়ন। শচীন্দ্র আর্তস্বরে বললেন, হ্যাঁ, কিন্তু বৌমাকে যে ধরে নিয়ে গেল। অতীন্দ্র টেবিলে 2 হাত রেখে মাথা ঝুঁকিয়ে চেয়ারে বসে রয়েছে। কর্নেল বললেন, শচীন্দ্রবাবু, আপনার লোকদের বলুন অন্তত মোমবাতি জ্বালুক। শচীন্দ্র চেঁচিয়ে ডাকাডাকি শুরু করলেন, এই কে আছো, এদিকে এসো। এই সময় বাইরে কোথাও বন্দুকের শব্দ হলো কয়েকবার। সুব্রতবাবু এবং কয়েকজন অফিসার এতক্ষণে বেরোলেন। আমি কর্নেলের মরিচিকা শব্দটা নিয়ে আকাশ পাতাল হাতড়াচ্ছি। মিনিট 2-3 পরে মোমবাতি এলো। তারপর হাঁপাতে হাঁপাতে সত্যহরি এলেন। স্যার, স্যার, এ কি সর্বনাশ হলো স্যার? শচীন্দ্র ভাঙা গলায় বললেন, অপদার্থ, পুলিশের ওপর আর আমার এতটুকু বিশ্বাস রইল না।
সত্যি সত্যি বৌমাকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেল। কর্নেল ঘুরে হলঘরের কাঠ পুতুল দম্পতিদের দেখে নিয়ে একটু হাসলেন, বললেন, অশ্বনীবাবু প্লিজ নার্ভাস হবেন না, আসুন চাঙ্গা হয়ে এখানে বসুন। ঘুরে দেখি অশ্বনীবাবু বিবর্ণ মুখে একপাশে দাঁড়িয়ে রয়েছেন, ঠোঁট কাঁপছে। কর্নেল এগিয়ে তার হাত ধরে বললেন, আপনি তো চিনতেন না ওকে, আপনার কি দোষ? ও নিয়ে ভাববেন না। সেই সময় সুব্রতবাবু হন্তদন্ত হয়ে বললেন, শচীন্দ্রবাবু, আপনার বৌমাকে নিয়ে যেতে পারিনি, গেটের কাছে অজ্ঞান হয়ে পড়েছিলেন। কিডন্যাপার মেয়েটি শেষ অবধি ওকে ফেলে রেখে পালিয়েছে। শিগগির নিচে আসুন। আমরা মোমবাতি ও টর্চের সাহায্যে নিচে এলাম। অতীন্দ্র তার মেম সাহেব বউয়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল। জিনাকে সোফায় শুইয়ে রাখা হয়েছে। তারপর শচীন্দ্র আর্তনাদ করে উঠলেন, এ কি নেকলেস? বৌমার নেকলেস কই? হায় হায়, আমাদের বংশের সেরা সম্পদ ছিনিয়ে পালালো। সুব্রতবাবু বললেন, নেকলেস? হ্যাঁ হ্যাঁ মশাই, নেকলেস। শচীন্দ্রবাবু ছেলে মানুষের মতো কাঁদতে থাকলেন, আমাদের সর্বনাশ হয়ে যাবে, হায় হায় এ কি হলো? একজন অফিসার ঘরে ঢুকে বললেন, স্যার, বাড়ির ইলেকট্রিক লাইন ঠিক আছে, বাইরে কোথাও কেটে দিয়েছে লাইনটা, খোঁজ করা হচ্ছে, আশেপাশের বাড়িও অন্ধকার স্যার। সুব্রতবাবু বললেন, আন্ডারগ্রাউন্ড থেকে কেটেছে তাহলে বাগানের ওপাশের রাস্তায় খোঁজ করুন, ইলেকট্রিসিটি অফিসেও খবর দিন। দেখছি স্যার, বলে উনি ব্যস্তভাবে বেরিয়ে গেলেন। 1 ঘন্টা পরে আমরা নিচে ড্রয়িং রুমে বসে আছি। আলো জ্বলেছে আবার। বাগানের ওপাশে রাস্তায় আজ সকাল থেকে টেলিফোন দপ্তরের লোকেরা খোঁড়াখুড়ি করছিল জানা গেল, এবং বোঝা গেল তারা টেলিফোন দপ্তরের লোকই নয় আসলে। তেরপল ঢাকা দিয়ে এসব কাজ চলে সচরাচর। 2-3 দিন ওভাবে কাজ চলে। ও ক্ষেত্রে তারা ইলেকট্রিক লাইন নিয়ে কারচুপি করছিল। সময় মতো কেটে দিয়েছে কেবলটা, তাড়াহুড়ো করে অস্থায়ীভাবে জোড়া দেওয়া হয়েছে। কাল পাকাপাকিভাবে কাজ হবে। জিনা সুস্থ হয়ে স্বামীর সঙ্গে ওপরে চলে গেছে। শচীন্দ্র হীরের নেকলেসটার জন্য সমানে হাহাকার করে চলেছেন এবং কর্নেলের প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছেন। ততক্ষণে লালবাজারে ব্যস্ততা পড়েছে নিশ্চয়। অশ্বনীবাবুর ফরাসি বউকে খোঁজা হচ্ছে। সে অশ্বনীবাবুর গাড়িটা নেয়নি অবশ্য, নিয়েছে তেন্ডুলকর সাহেবের গাড়ি। তেন্ডুলকর দম্পতি বিমর্ষ মুখে বসে আছেন। তারপর কর্নেল উঠে দাঁড়ালেন, বললেন, তাহলে চলি বাবা শচীন্দ্র, কাল আবার আসবো। আমি 2 দিন আছি কলকাতায়, তারপর হংকং হয়ে নিউ ইয়র্কে ফিরব। শচীন্দ্র তাকে এগিয়ে দিতে উঠলেন। আমি সুব্রতবাবুর আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিলাম। এতক্ষণে শচীন্দ্র আমাকে দেখে চমকে উঠলেন। বিকৃত মুখে বললেন, আপনি কখন এলেন? কে আপনাকে খবর দিল এরই মধ্যে? লালবাজারের এই সাহেবরা? কাচুমাচু হেসে বললাম, না স্যার, হঠাৎ মানে। আঙুল তুলে শচীন্দ্র বললেন, বেরিয়ে যান, কাগজে যদি কোনো খবর দেখি আপনার নামে ডিফামেশন স্যুট করব। গেট আউট। অপমানিত বোধ করে তক্ষুনি বেরিয়ে পড়লাম। দরজার কাছে সত্যহরি দাঁড়িয়েছিলেন। আমাকে দেখেই কেটে পড়লেন কোথায়। গেটে বেরিয়ে গাড়িতে ঢুকলাম। রাগে দুঃখে কান ভু ভু করছে। একটু পরে কর্নেল একা গেট পেরিয়ে এলেন। তারপর গাড়িতে ঢুকে এক গাল হেসে বললেন, রিপোর্টারদের ব্যাপারে কি যেন প্রবাদ আছে, রাগ ঘেন্না ভয় 3 থাকতে নয়, তাই না জয়ন্ত? কোনো জবাব দিলাম না। গাড়ি স্টার্ট দিলাম।
কর্নেলকে পৌঁছে দিয়ে যাব ভেবে যে পথে এসেছি সে পথেই গাড়ি ঘোরাচ্ছিলাম। কর্নেল ব্যস্তভাবে বললেন, ডার্লিং, ও পথে নয়, আমরা এখন প্রচণ্ড বিপদের মধ্যে আছি। গাড়ি সামনে ডান দিকের গলিতে ঢোকাও। আমাদের পিছনে একটা গাড়ি আসছে, দেখতে পাচ্ছ কি? তুমি খুব জোরে আচমকা গলিতে ঢুকে পড়বে, তারপর রাস্তা আমি বাতলাবো। চমকে উঠে আয়নায় দেখলাম আন্দাজ 20 মিটার দূরে একটা কালো অ্যাম্বাসাডর পিছু পিছু আসছে। অমনি জোরে ডাইনের গলিতে ঢুকে পড়লাম। তারপর কর্নেল দ্রুত বললেন, বাঁ দিকের লেনে ঢোকো, তারপর ডান দিকে, স্পিড আরো বাড়াও। পিছু ফিরে কিংবা আয়নার দিকেও তাকাতে সাহস হচ্ছিল না। কারা আমাদের ফলো করছে? কেনই বা ফলো করছে? বিপদের মধ্যে আছি কেন? কিছু বুঝতে পারছি না। প্রশ্ন করাও ঠিক নয়। নিঃশব্দে ওর কথা মতো ডাইনে বাঁয়ে করে অলি গলি ঘুরে ঘুরে জোরে এগোতে থাকলাম। কর্নেল একঘেয়ে স্বরে কখনো বলছেন, বাঁয়ে, কখনো ডাইনে, কখনো সোজা। এ যেন গোলক ধাঁধার খেলা চলছে। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড পেরিয়ে গেলে কর্নেল বললেন, ব্যাস, কাটানো গেছে। ওরা ভেবেছিল আমি কিছু টের পাবো না এবং ওরা নির্বাধায় হামলা করতে পারবে। ওরা আমাকে কি ভেবেছিল? হ্যাঁ? কর্নেল খিকখিক করে হেসে উঠলেন। আমি কোনো প্রশ্ন করলাম না। একটু পরে কর্নেল বললেন, জয়ন্ত, আমরা কিন্তু এবার ক্যামাক স্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট ক্রস করে ফ্রি স্কুল ধরে যাব এবং লক্ষ্য হবে লালবাজার। এবার বললাম, কেন? দেখবে ক্ষণ, একটা অত্যদ্ভুত ম্যাজিকের জন্য অপেক্ষা করো, ব্যাস। লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছলাম। গিয়ে দেখি সুব্রতবাবুও সবে পৌঁছেছেন। কর্নেলকে দেখে বললেন, কি মুশকিল! তখন আপনাকে জিজ্ঞেস করলাম আমার সঙ্গে আসবেন নাকি, বললেন না। কর্নেল একটু হেসে বললেন, আমার থিওরি সত্যতা পরীক্ষা করতে চেয়েছিলাম। চলো তোমার ঘরেই যাই। সুব্রতবাবুর চেম্বারে ঢুকে আমরা বসলাম। তারপর ঘটনা নিয়ে আলোচনা শুরু হলো। হঠাৎ কর্নেল কোটের ভেতর পকেটে হাত ভরে বললেন, এবার তাহলে ম্যাজিক দেখো সুব্রত। আমরা হতবাক হয়ে দেখলাম কর্নেলের হাতে জিনার গলার সেই হীরের নেকলেস। সুব্রতবাবু বললেন, সর্বনাশ, ব্যাপারটা কি বলুন তো? কর্নেল বললেন, যতটা জটিল ভেবেছিলাম ততটা কিছু নয়। আপাতত তোমাকে একটা জরুরি কাজ এখনই করতে হবে। শ্রীমান অতীন্দ্রের বউ জিনা হেথওয়ার্ডকে এখনই গ্রেফতার করতে হবে। সুব্রতবাবু সবিনয়ে বললেন, সে কি? কর্নেল বললেন, হ্যাঁ, কারণ জিনা এই আলো নেভার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চেঁচিয়ে ওঠার ফলে আমাকে জড়িয়ে ধরেছিল এবং আমার কোটের ভেতর পকেটে নেকলেসটা ঢুকিয়ে দিয়েছিল। সুব্রতবাবু বললেন, কেন? কর্নেল বললেন, প্রিন্স ফরিদ অর্থাৎ অরিন্দম জিনার নেতা, কথা ছিল অরিন্দম বিয়ের পার্টিতে থাকবে, তার পকেটেই ওটা ঢোকাতে হবে। কিন্তু জিনা আপনার পকেটে ওটা ঢুকিয়ে দিল, অথচ আপনি অরিন্দম নন। সেটাই আশ্চর্য। কিন্তু আমার থিওরি শোনো, আমার মক্কেল অর্থাৎ জাল অরিন্দমের সঙ্গে পরে জিনা ও লিজার একটা পাল্টা ষড়যন্ত্র হয়ে থাকবে। প্রিন্স ফরিদকে খুন করে ওরা তিনজনে ওটা হাতাতে চেয়েছিল। লিজা নেকলেস নিয়ে পালাতে পারত, কিন্তু সেটার রিস্ক ছিল। তোমাদের গুলি খেয়ে মরার চান্স ছিল লিজার, তাই রিস্কে না গিয়ে আমার পকেটে আমার অজান্তে ওটা রয়ে যাবে এবং পথে একা পেয়ে আমার উপর আমার মক্কেল হামলা করবে। সেটাই যুক্তিসঙ্গত এবং নিরাপদ। তাহলে আগে কিডন্যাপ রটালো কেন ওরা? সে থিওরি আছে,
বলছি, প্রিন্স ফরিদ যাতে নেকলেস বাগাতে না পারে তাই সম্ভবত আমার মক্কেলই বেনামি চিঠি লিখেছিল। পরে যখন দেখলো পার্টি হবেই, তখন অন্য রাস্তা ধরল, অরিন্দমকে খুন করলো এবং আমার কাছে জাল অরিন্দম সেজে ওই মজার প্রস্তাব নিয়ে গেল। মুড়িয়া হয়ে সে শেষ চেষ্টা করতে চেয়েছিল। নিজে গেল না কেন পার্টিতে? তা পরে বোঝা যাবে। লিজার কনফেশন আদায় করো, আমার মক্কেলকে আগে ধরো, তখন সব জানতে পারবো আমরা। সুব্রতবাবু কি ভেবে বললেন, জিনা বোসবাড়ির বউ হয়ে এসেছে, ইচ্ছে করলে যে কোনো সময় নেকলেস হাতাতে পারত। নিশ্চয়ই পারত না, তাহলে এত সব কাণ্ড কেন? তবে এর জবাব পাওয়া যাবে শচীন্দ্রের কাছে। কিন্তু আর দেরি নয়, এক্ষুনি জিনাকে গ্রেফতার করো, সে আজ রাতেই পালাতে চাইবে। সুব্রত ফোন তুলে দ্বিধাগ্রস্ত ভাবে বললেন, পালাতে চাইলে তো লিজার সঙ্গে পালাতো। যখন পালায়নি তখন বোঝা যাচ্ছে পারেনি পালাতে। লিজা কোনো রকমে একা পালিয়েছে, তোমাদের লোকেরা গুলি ছুঁড়েছিল, মাইন্ড দ্যাট। সুব্রত ফোনে কাকে চাপা স্বরে কি আদেশ দিলেন। কর্নেল বললেন, এবার ফোনে শচীন্দ্রকে ডাকো, এক্ষুনি যেন চলে আসেন, বরং আমাকেই লাইনটা দাও। সুব্রত ডায়াল করে বললেন, লাইন বন্ধ ছিল, দেখা যাক খুলেছেন নাকি। হ্যাঁ, রিং হচ্ছে, ধরুন। কর্নেল ফোন নিয়ে কথা শুরু করলেন। এ ঘরে অনেক ফোন আছে, সেগুলো সক্রিয়, মাঝে মাঝে কোনো কোনোটা বেজে উঠছে। সুব্রতবাবু কী সব বলছেন এবং শুনছেন। একটা ফোন ধরে কিছুক্ষণ শোনার পর আমাদের দিকে হাসি মুখে ঘুরলেন। তারপর ফোন রেখে বললেন, অশ্বনীবাবু স্ত্রী সীমা ওরফে লিজা ধরা পড়েছে, দমদম এয়ারপোর্টে অপেক্ষা করছিল। প্লেনে অন্য নামে সিট বুক করা ছিল, জাল পাসপোর্ট ভিসার কারবার। কিন্তু আপনার মক্কেলের আর তো পাত্তা নেই কর্নেল। কর্নেল বললেন, তোমাদের কার্যক্ষমতার উপর নির্ভর করছে সুব্রত। সুব্রতবাবু আত্মবিশ্বাসের হাসি হেসে বললেন, যাবে কোথায়? অবিকল আপনার মতো চেহারা, অবশ্য ছদ্মবেশ ধরতেও পারে। দেখা যাক, আমাদের মেশিনারি সচল রয়েছে। আমরা কফি খেতে খেতে খবর এলো শচীন্দ্রলাল বোস এসেছেন। আমি মুষড়ে পড়লাম। ভদ্রলোক এসে আমাকে এখানে দেখে আবার খেপে যাবেন কি না কে জানে। কর্নেল আমার মুখ দেখে সেটা অনুমান করে হেসে বললেন, আফটার অল এটা একটা সরকারি অফিস, বোস বাড়ি নয়। তুমি নিশ্চিন্ত থাকো জয়ন্ত। ব্যাপারটা বুঝে সুব্রতবাবু হো হো করে হেসে উঠলেন। একটু পরেই শচীন্দ্র হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন এবং কর্নেলকে দেখে দারুণ অবাক হয়ে পড়লেন। কাকামশাই, আপনি? সুব্রতবাবু বললেন, বসুন মিস্টার বোস। শচীন্দ্র বসলেন, তারপর বললেন, কর্নেল সরকার কই সুব্রতবাবু? সুব্রতবাবু বললেন, আপনি যাকে কাকামশাই বলছেন উনি প্রখ্যাত কর্নেল নীলাদ্রি সরকার মিস্টার বোস। শচীন্দ্র চেয়ার কাঁপিয়ে সশব্দে ঘুরে কর্নেলের দিকে তাকালেন। কর্নেল একটু হেসে বললেন, এই রংফুল পার্সোনিফিকেশনের ব্যাপারটা না ঘটলে আপনি হীরের নেকলেসটা ফিরে পেতেন না মিস্টার বোস। ভাগ্যিস আমি অরিন্দম রায় সেজে আপনার বাড়ি বিয়ের পার্টিতে গিয়েছিলাম। যাই হোক, এবার বলুন, এই নেকলেসটাই আপনার পুত্রবধূর গলায় ছিল। শচীন্দ্র লাফিয়ে উঠে হাত বাড়ালেন, বললেন, হ্যাঁ হ্যাঁ, ওটাই বটে। কর্নেল নেকলেসটা সুব্রতবাবুকে দিয়ে বললেন, এখনই ওটা ফেরত পেতে অসুবিধে আছে মিস্টার বোস, আইন কানুন ঘটিত অসুবিধে আছে। ওটা এখন সরকারি হেফাজতে যাচ্ছে, যথা সময়ে ফেরত পাবেন, আপনি নিশ্চিন্ত থাকুন।
এবার দয়া করে আমার কিছু প্রশ্নের জবাব দিন। শচীন্দ্র ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন। বললেন, বেশ, বলুন কি জানতে চান। কর্নেল বললেন, নেকলেসটার গড়ন দেখে মনে হচ্ছে খুবই প্রাচীন। সরকারি জাদুঘর, মাহফেজখানা এবং অন্যান্য সংরক্ষণাগারে প্রাচীন বহুমূল্য জিনিসপত্র দেখার সৌভাগ্য আমার হয়েছে। এই নেকলেস আপনি কোথায় পেয়েছেন? শচীন্দ্র বললেন, সংক্ষেপেই বলছি, নেকলেসটি আমার বাবা স্যার জগদীন্দ্র কিনেছিলেন মুঙ্গেরে থাকার সময় তার বন্ধুর কাছে। বন্ধুটি ছিলেন রাজ পরিবারের লোক, কাজেই নেকলেসটা ঐতিহাসিক জিনিস। শুনেছি এই নেকলেসের লকেটে যে বড় হিরেটা রয়েছে তার বয়স প্রায় 400 বছর। ওটা নাকি সৌভাগ্যের প্রতীক। আমার বাবার সেই বন্ধু নেকলেসটা নাকি পৈতৃক কোষাগার থেকে চুরি করে বাবাকে বেচেছিলেন। খুব উশৃঙ্খল টাইপ ছিলেন উনি। টাকার অভাবেই চুরি করে বেচে দেন। তারপর নাকি জানাজানিও হয়। আমার বাবার বন্ধুকে। কর্নেল বাধা দিয়ে বললেন, অরিন্দম রায় বলুন। শচীন্দ্র অবাক হয়ে বললেন, আপনি জানেন তাহলে? হ্যাঁ, কুমার অরিন্দম রায় ছিলেন বাবার বন্ধু। অরিন্দম কাকার বাবা রাজা বাহাদুর সন্দেহ করেন যে বহুমূল্য ঐতিহাসিক নেকলেস হারানোর জন্য তার ছেলেই দায়ী। ক্ষেপে গিয়ে তাকে তিনি ত্যায্য পুত্র করেন। অরিন্দম নেকলেস বেচা টাকা নিয়ে আমেরিকা চলে যান। 40 বছর আগের কথা। ওর সম্পর্কে আমার স্মৃতি বলতে তেমন কিছুই নেই। কর্নেল বললেন, নেকলেসটা আপনার পুত্রবধূর গলায় কবে পরিয়ে দেন? শচীন্দ্র বললেন, আমাদের সৌভাগ্য লক্ষ্মী ওই নেকলেস। এটা কেনার পরই বাবার ভাগ্য খুলে গিয়েছিল, তাই এটা বাড়ির কোনো মেয়েকেই পরতে দেওয়া হতো না। আমার মা কিংবা স্ত্রী যতদিন বেঁচে ছিলেন তাদের গলায় ওঠেনি। অতীন্দ্র সম্প্রতি বিদেশে গিয়ে বিয়ে করে বসল। ফিরে এসে বলল, বাবা, আপনার বৌমার গলায় নেকলেসটা অন্তত একবার পরিয়ে দিন। আমি তখন কিছুতেই রাজি হলাম না, কিন্তু বুঝলাম আসলে বৌমাকে সে আমাদের পারিবারিক ঐশ্বর্য এবং সৌভাগ্য লক্ষ্মীর এই নেকলেসের কথা বলেছে। এটা স্বাভাবিক। সে যে বড় বংশের ছেলে, স্ত্রীর কাছে তা নানাভাবে গল্প করেছে, নেকলেসের কথাও বলেছে নিশ্চয়। তাই পরে আমার মনটা নরম হলো। বললাম, ঠিক আছে খোকা, বিয়ের পার্টির দিন কিছুক্ষণের জন্য বৌমার গলায় পরিয়ে দেব। অসন্তুষ্ট হয়েও না। পার্টি শেষ হলে খুলে দিতে হবে কিন্তু। সুব্রতবাবু প্রশ্ন করলেন, নেকলেসটা কোথায় রাখতেন? শচীন্দ্র জবাব দিলেন, একটা গোপন সেলফে। সেই সেলফের খবর একমাত্র আমি ছাড়া কেউ জানত না, অতীন্দ্রও না। কর্নেল বললেন, সব বোঝা গেল। এবার দয়া করে আর একটা প্রশ্নের জবাব দিন। মুঙ্গেরের সেই রাজা বাহাদুর একমাত্র ছেলে অরিন্দমকে ত্যায্য পুত্র করেছিলেন, কিন্তু পরে কি উনি কোনো পোষ্যপুত্র নিয়েছিলেন? জাস্ট একটা আনুমানিক প্রশ্ন। শচীন্দ্র বললেন, বাবা যখন কলকাতা আসেন তখন আমার বয়স বছর 12 হবে। স্মৃতি অস্পষ্ট, তবে আচ্ছা মনে পড়ে, ছেলেবেলায় শুনেছিলাম রাজা বাহাদুর নাকি ওর দেওয়ানের ছেলেকে পোষ্যপুত্র নিয়েছিলেন। ছেলেবেলায় হয়তো দুজনকেই দেখেছি, মনে পড়ে না। কর্নেল নড়ে বসলেন, বললেন, সুব্রত, আমার থিওরি নির্ভুল তাহলে? সুব্রতবাবু বললেন, আপনার মক্কেলটি তাহলে সেই পোষ্যপুত্র ভদ্রলোক? অবশ্যই। কর্নেল কি যেন ভাবলেন, তারপর ফের বললেন, ঠিক আছে, আমি উঠি। তুমি মিস্টার বোসকে আর হেয়ালির মধ্যে না রেখে আগাগোড়া নেকলেস চক্রান্তটা শুনিয়ে দাও। আর আমার মক্কেলের খবর প্লিজ তক্ষুনি যেন জানাবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা চলি মিস্টার বোস,
এসো জয়ন্ত। বলে কর্নেল আর পিছুও ফিরলেন না, গটগট করে বেরিয়ে গেলেন। আমি ওর পেছন পেছন বেরোলাম। বেরোবার সময় একবার একটু ঘুরতেই শচীন্দ্রের চোখে চোখ পড়ল। কটমট করে তাকিয়ে আমাকে দেখছেন। ফেরার পথে আয়নায় লক্ষ্য রেখেছি দেখে কর্নেল ঠাট্টা করে বললেন, হ্যাঁ, আর কেউ আমাদের ফলো করবে না জয়ন্ত, নির্ভয়ে চলো। বললাম, রাগে প্রতিহিংসায় গুলি ছুড়বে না তার গ্যারেন্টিও নেই। কর্নেল শুধু হাসলেন। একটু পরে বললাম, আপনাকে পৌঁছে দিয়ে আমার কিন্তু একা ফিরতে ভয় করবে। কর্নেল বললেন, তুমি তো দৈনিক সত্যসেবক যাবে, কালকের জব্বর খবর লিখতে হবে না? তার বলতে, বলে গাড়ির গতি বাড়িয়ে দিলাম। কর্নেল বললেন, এরই মধ্যে রাস্তাঘাট জনশূন্য। আশ্চর্য জয়ন্ত, কলকাতায় এমন কুয়াশার মধ্যে ব্যাপারটা ভারী বিপজ্জনক। বলার সঙ্গে সঙ্গে সামনে থেকে একটা ট্রাক এসে প্রায় গা ঘেঁষে বেরিয়ে গেল। তখন স্পিড কমালাম। কর্নেলের বাড়ির কাছে গিয়ে প্রথমে পানির দোকানটা দেখে নিলাম। না, সেই লোকটা নেই। কর্নেল বুঝতে পেরে বললেন, আর আমার উপর নজর রাখার দরকার হচ্ছে না। চলো ডার্লিং, এই শীতে আবার কড়া কফি খেয়ে নেবে, নাকি অন্য কোনো পানীয়? এই বুড়োর ভাণ্ডারে অতিথিদের জন্য পানীয় মজুদ থাকে। কর্নেল মদ্যপান করেন না বললেই হয়। নেহাত শিষ্টাচার রাখার জন্য কদাচিৎ চুমুক দেন দু এক পেগ। ঘরে বসে দুজনে দুটো গেলাসে উৎকৃষ্ট বিদেশি হুইস্কি, যা কর্নেলের এক কাপ্তেন বন্ধু উপহার দিয়েছেন সম্প্রতি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে থাকলাম। এই সময় ফোন এলো। কর্নেল ফোন ধরলেন। যথারীতি হুম হাম করে গেলেন। তারপর ফোন রেখে বললেন, অতীন্দ্রের বউ শ্রীমতী জিনা হেথওয়ার্ডকে পাওয়া যায়নি। পুলিশ যাওয়ার আগে কেটে পড়েছে। আর আমার মক্কেল ভদ্রলোক অর্থাৎ জাল অরিন্দম রায়, অর্থাৎ মুঙ্গেরের সেই রাজা বাহাদুরের পোষ্যপুত্র ধরা পড়েছে। গোয়েন্দা পুলিশ ইন্দ্রপুরীর সামনাসামনি আর একটা হোটেল পূর্বশ্রীতে ওকে ধরেছে। বললাম, কিভাবে ধরল বলুন তো? কর্নেল বললেন, কুকুরের সাহায্যে। আজকাল লালবাজার কুকুর দিয়ে খুনি ধরায় ওস্তাদ হয়ে উঠেছে। যাই হোক, ভদ্রলোকের নাম পরিতোষ রায়, পূর্ব উপাধি মিত্র। উনি সকালে আমাকে ফোনে এক পি মিত্রের শাসানির কথা বলেছিলেন। আশা করি মনে আছে। সেই পি মিত্র উনি নিজেই। গেলাসে চুমুক দিয়ে বললাম, পরিতোষ অরিন্দমের গতিবিধির খবর রাখতেন বোঝা যাচ্ছে। কর্নেল বললেন, হ্যাঁ, অরিন্দম রায় ওরফে প্রিন্স ফরিদ বিক্রি করে দেওয়া নেকলেস হাতাপার ফিকিরে বিশাল জাল পেতেছিল। জিনা হেথওয়ার্ড আর লিজা তার দলের মেয়ে। আমেরিকায় অতীন্দ্র যায় ছবির এক্সিবিশন করতে। ওই সময় অশনি বিখ্যাত খেলোয়াড়, সেও যায় খেলা উপলক্ষে। ব্যাস, দুজনেই অর্থাৎ দুই বন্ধুতেই জালে জড়িয়ে পড়ে। সুন্দরী বিদেশিনী দেখে মাথা ঘুরে যায়। গেলাসে চুমুক দিয়ে কর্নেল ফের বলতে থাকলেন, জিনাই অতীন্দ্রকে কোনো ছলে নেকলেস প্রসঙ্গ নিয়ে সম্ভবত পিড়াপিড়ি করেছিল। সরলমনা শিল্পী ছেলে, সে অতটা বোঝেনি। এবার আসছি আমার মক্কেলের কথায়। তবে পরিতোষে স্বীকারোক্তি পেলে সব জানা যাবে। আমার ধারণা সেও এক পুরনো পাপী। প্রিন্স ফরিদের দলবল সারা বিশ্বে ছড়িয়ে আছে। পরিতোষ সম্ভবত এই দলের স্থানীয় নেতা। অরিন্দমের তাকে চেনার কথা নয়, তাই নেকলেস চক্রান্ত তাকেও জানানো হয়েছিল। কিন্তু সে চোরের ওপর বাটপাড়ি করতে চেয়েছিল, তাই অরিন্দমকে খুন না করে উপায় ছিল না। শুধু এটাই বোঝা যাচ্ছে না
খুন করে লাশটা ফেলে রেখে উধাও হলো কেন? লাশ সামলাবার চেষ্টা করলো না, হোটেলেও আর ফিরল না, এবং আমার দ্বারস্থই বা হলো কেন? যাকে, কাল নিশ্চয়ই পৌঁছা যাবে। পুলিশ ও স্বীকারোক্তি আদায় না করে ছাড়বে না। রাত তখন 12:30। দৈনিক সত্যসেবক অফিসে ঘটনাটা দ্রুত লিখছি। সেই সময় আর এক রিপোর্টার শতদ্রু বলল, তোমার ফোন জয়ন্ত। কর্নেলের ফোন। বললেন, জয়ন্ত, তোমার লিড স্টোরির বাকি তথ্যটা নাও। অশনির বউ সীমা ওরফে লিজা এবং পরিতোষ দুজনেই কনফেস করেছে হোটেল ইন্দ্রপুরীতে ফোন করে অরিন্দমের সঙ্গে তার যোগাযোগ রাখার কথা ছিল। অরিন্দমের কণ্ঠস্বর শুনে তার সন্দেহ হয়। সকালে সে হোটেলে এসেছিল অরিন্দমের খোঁজে। রিসেপশনিস্ট সাক্ষ্য রয়েছে। এদিকে পরিতোষ দলের প্রতীক চিহ্ন দেখিয়ে লিজার সঙ্গে রফা করে, বলে যা হবার হয়েছে, আমরা বরং নেকলেসটার 3 জনই মালিক হব, তুমি জিনাকে ম্যানেজ করো। লিজা জিনাকে ব্যাপারটা জানায়। ফোন বন্ধ ছিল বসবাড়িতে, তাই একেবারে বিয়ের পার্টিতে গিয়ে সেটা জানায়। দুজনে কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তাই আমরা বুঝতে পারিনি কিছু। যাই হোক, লিজা পরিতোষকে পরামর্শ দেয় অবিলম্বে ইন্দ্রপুরী ছাড়তে, কারণ প্রিন্স ফরিদের অন্যান্য অনুচর এসে পড়বে এবং অরিন্দমের বদলে পরিতোষকে দেখে গন্ডগোল করে ফেলবে। দুজনকে ম্যানেজ করা যায়, দলের এক গাদা লোককে ম্যানেজ করা কঠিন। তাছাড়া নেকলেসের অংশীদার বাড়িয়েও লাভ নেই। পরিতোষ বলে সে ছদ্মবেশে বিয়ের পার্টিতে যাবে, মুখে দাড়ি রাখবে, মাথায় টাক থাকবে। নিউ ইয়র্কারে নয়, পরিতোষ কলকাতাবাসী বলেই স্থানীয় কাগজে আমার ছবি দেখেছিল। ভেবেছিল এই সুযোগে প্রখ্যাত এক বুড়ো ঘুঘুকে টেক্কা দেওয়া যাবে। এটা গর্বের বিষয় হবে তার কাছে। অপরাধীদের এই মনস্তত্ত্ব আশা করি তুমি বিলক্ষণ জ্ঞাত আছো জয়ন্ত। বললাম, হ্যাঁ, সেবারে কুখ্যাত দাগি হরনাথ আপনাকে নিয়ে খেলা করতে গিয়ে ফ্যাসাদে পড়েছিল, কিন্তু অরিন্দম পরিতোষকে না চিনলে দরজা খুললেন কেন? কর্নেল বললেন, দলের কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিল। আর কোনো প্রশ্ন আছে? আমি এবার ঘুমোতে যাব, কিন্তু আর ডাকাডাকি করে পাবে না। হেসে বললাম, তাহলে ব্যাপারটা শেষ পর্যন্ত আপনার লাল পোকা নীল পোকা হয়ে দাঁড়ালো। কর্নেলের হাসি শোনা গেল। এক্স্যাক্টলি ডার্লিং। পরিতোষ আর অরিন্দম, কিংবা অরিন্দম এবং পরিতোষ। তবে এক্ষেত্রে রংটা নিরামিষ নয়, রক্তের। তফাৎ এইটুকু। আচ্ছা, ছাড়ি। ব্যস্ত হয়ে বললাম, এক মিনিট কর্নেল, ভাইটাল প্রশ্নটা বাকি। পরিতোষ আপনাকে পার্টিতে পাঠিয়ে নিজে গেল না কেন? সেটাই তো তার পক্ষে সহজ ছিল। কর্নেল জবাব দিলেন, তুমি তো এসব অপরাধীদের হাল হদিশ ভালোই জানো জয়ন্ত। এক দলের লোক হয়েও এরা পরস্পরকে বিশ্বাস করতে ভয় পায়। পরিতোষ লিজার সঙ্গে রফা করেছিল, কিন্তু সাবধান হতে ভোলেনি। যদি লিজা আর জিনা তাকে কোনোভাবে ফাঁসিয়ে দেয়, কিংবা লিজা তাকেই গুলি করে বসে, কিংবা যদি প্ল্যান বদলে অন্য প্ল্যানে নিজেরা নেকলেসটা হাতাবার চেষ্টা করে ফেলে, দলের নেতা মৃত, কিন্তু সে লিজা ও জিনাকে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। অতএব কিছু ঘটলে কর্নেলের ওপর দিয়েই ঘটুক। যদি সত্যি এমন হতো যে লিজাই নেকলেসটা নিয়ে পালিয়ে গেল, অর্থাৎ আমার পকেটে ওটা পরিতোষ পেল না, তাকে দৌড়তে হতো লিজার পেছনে। সে প্ল্যান মতো আমার ওপর পথে হামলা করতে চেয়েছিল, পারল না।
তাই তখন এয়ারপোর্টে লিজার কাছে ব্যাপারটা জানতে ছুটে গিয়েছিল। পরিতোষ সেটা বলেছে। এয়ারপোর্টে সচক্ষে লিজাকে পুলিশের হাতে গ্রেফতার হতে দেখেই সে পূর্বশ্রী হোটেলে চলে আসে। কেটে পড়ার তালে ছিল, পারল না। আশা করি সব পরিষ্কার হয়েছে জয়ন্ত। বললাম, কর্নেল, কালকের দৈনিক সত্যসেবকে যে রোমাঞ্চকর খবর বেরোবে তার লাস্ট লাইনে লিখে দেব, বিদেশে গিয়ে মেম সাহেব সম্পর্কে ভারতীয়রা এবার সাবধান হবেন কি? কর্নেল হাসতে হাসতে বললেন, চারি, আবার দেখা হবে ডার্লিং। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে কর্নেল সমগ্র থেকে হীরের নেকলেসের শেষ পর্ব। কেমন লাগলো গল্প শোনার অপেক্ষায় থাকব। পরের দিন এসে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।